আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে মেমোরি লেভেল প্যারালেলিজম, আর একটা হচ্ছে মাল্টি প্রসেসর। ঠিক আছে, মেমোরি লেভেল প্যারালেলিজম। ঠিক আছে, প্যারালেলিজম মানে হচ্ছে একসাথে সব কাজগুলো করা, মানে প্যারালেলি অনেকগুলা কাজ করা। ঠিক আছে, ধরলাম ফরহাদ হচ্ছে একসাথে খাচ্ছে, ঠিক আছে, একসাথে লিখছে, একসাথে পড়ছে। এটা হচ্ছে মানে ফরহাদের প্যারালেলি একসাথে করা অনেকগুলা কাজ করা। তার মানে একটা আমাদের যদি বলা হয় যে আমাদের একটা প্রসেসর একসাথে যদি অনেকগুলা কাজ করে, তাহলে এটাকে বলা হয় যে মেমোরি, মানে এটাকে ছোট মানে ছোট ইয়েতে সংখ্যায় বলা হয় এমএলপি। ঠিক আছে, এটা কি তাহলে এখন আমি বলি। একটা জাস্ট এক্সাম্পল দিছি যে ফরহাদের কথা বলছি, যে ফরহাদ একসাথে খাইতে পারতেছে, পড়তে পারতেছে, লিখতেও এমনকি পারছে। ঠিক আছে, যেটা আসলে সম্ভব না, তাই আমি বললাম আর কি, জাস্ট একটা এক্সাম্পল দিছি। তো এখন আমি এমএলপি বলতে কি বুঝাই একটু বুঝাই। MLP is the ability to perform multiple memory transactions at once. ঠিক আছে, in many architectures this manifests itself as the ability to perform both a read and write operation at once. মানে এটা বোঝাচ্ছে যে আমরা তো মানে একটা জাস্ট মানুষের উদাহরণ দিলাম ফরহাদের, ঠিক আছে, কিন্তু আমাদের প্রসেসর কি করে, রিড অথবা রাইট করে, তাই তো? যদি রিড আর রাইটটা একসাথে করতে পারে, তাহলে এটা এক রকমের এমএলপি বলা যেতে পারে। ঠিক আছে, although it also commonly exists as being able to perform multiple reads at once, মানে একসাথে সে অনেকগুলা রিডও করতে পারে, কিন্তু একসাথে তারা রাইট করতে পারে না অনেকগুলো অপারেশন। ঠিক আছে, ইট ইজ রেয়ার টু পারফর্ম মাল্টিপল রাইট অপারেশনস এট ওয়ান্স, মানে রাইট আর রিড একসাথে করতে পারে, আবার রিড একটা না অনেকগুলো করতে পারে। ঠিক আছে, মাল্টিপল সংখ্যক রিড করতে পারে, কিন্তু একসাথে দুইটা আমাদের মানে একের অধিক বা মাল্টিপল সংখ্যক রাইট অপারেশন সম্ভব না। ঠিক আছে, কারণ এক্ষেত্রে অনেকগুলো কনফ্লিক্ট দেখা যায়। মানে রাইট আমরা কেন করি, রিড বা কেন করি? রিড করি হচ্ছে আমরা একটা নির্দিষ্ট মেমোরি লোকেশনের একটা ডাটাকে আমরা ফেচ করছি, ঠিক আছে, রিড করছি। আর রাইট করি যে একটা নির্দিষ্ট জায়গায় আমরা কি করি, প্রোগ্রামটা লিখি। ঠিক আছে, তো আমরা যদি রাইট দুই জায়গায় করি তাহলে হচ্ছে অনেক সময় কনফ্লিক্ট হয়, মানে কনফ্লিক্ট বলতে যে বুঝতে সমস্যা হয়, যে ঠিক আছে যে হচ্ছে মানে ভুল করে যদি একই লোকেশনে বিভিন্ন বিভিন্ন ভ্যালু রাইট করে ফেলি তাহলে আবার অনেক ধরনের বিপাদ লাগে। ঠিক আছে, এই জন্য রাইট অপারেশনটা সাধারণত রেয়ার দুইটা একসাথে করা বা মাল্টিপল সংখ্যক একসাথে করা, বাট রিড আর রাইট একসাথে করা যেতে পারে, বা মাল্টিপল রিডও একসাথে করা যেতে পারে। এই যে একসাথে করতে পারতেছে, একসাথে কয়েকটা কাজ করতে পারতেছে, এটাই হচ্ছে প্যারালেলিজম। ঠিক আছে, আমাদের এটার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের পাইপলাইন, এখন সেটা পড়াবো। এখন microprocessor performance is largely determined by the degree of organization of parallel work of various units. Different ways of microprocessor কি বলে parallelization are considered for parallel processing of commands. The pipeline method is used, মানে প্যারালাল প্রসেসিং এর জন্য অথবা প্যারালেলি অনেকগুলা কাজ করার জন্য। ঠিক আছে, একসাথে কয়েকটা কাজ করার জন্য আমার কয়েকটা প্রসেস আছে বা কয়েকটা মেথড আছে। ঠিক আছে, তো আমি এমএলপির মধ্যে যেটা পড়বো সেটা হচ্ছে পাইপলাইন মেথড। ঠিক আছে, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা পাইপলাইন মেথডটা পড়বো। আমরা অবশ্যই এটা 8086 এ পড়ে আসছি যে পাইপলাইন মেথডটা কি। মানে পাইপলাইন মেথডটা এরকম ছিল যে আমরা কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করতে পারবো একসাথে, মানে ফেচ করে সেটা এক্সিকিউশন করবো প্লাস পরেরটাও ফেচ করতে পারবো একসাথে। ঠিক আছে, তাহলে এটা কি হইলো, আমরা একটা প্রোগ্রাম এক্সিকিউট করতেছি প্লাস পরের প্রোগ্রাম পরের ইনস্ট্রাকশনটা ফেচ করছি, একটা প্রোগ্রাম এক্সিকিউট করছি প্লাস পরেরটা ফেচ করছি, কিন্তু একসাথে। এটা কিন্তু একসাথে প্যারালেলি কাজটা করতেছে। যেমন রিড রাইট করতে পারছে একসাথে, সেরকমই বারবার ওয়ার্ডটা আসছে হচ্ছে একসাথে। এখানেও সেরকম পাইপলাইনের ক্ষেত্রে কি হবে এই মেথডের জন্য, এটা একটা প্যারালেল মেথড। ঠিক আছে, যেখানে দুইটা কাজ প্যারালেলি করা হয়, একটা হচ্ছে এক্সিকিউশনের কাজ, একটা হচ্ছে ফেচিং এর কাজ। তো এখন আমরা এই এমএলপির জন্য পাইপলাইনটাকে আরেকটু মানে বিস্তারিত পড়বো। আচ্ছা, ভালো কথা, আমি যেটা পড়ানো শুরু করলাম আপনাদের কি গতদিন ডিএমএ টা শেষ হয়েছিল নাকি কয়েকটা পিন ডায়াগ্রাম বাকি ছিল? এটা বাকি ছিল না? কিছু বাকি ছিল। ছিল ম্যাডাম কিছুটা। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি, এই যে এমএলপির আরো দুই তিনটা হচ্ছে আছে পাইপলাইন সম্পর্কে, এটা শেষ করে আমি ওই পিন ডায়াগ্রামটা শেষ করে আবার এখানে আসবো। ঠিক আছে, যেহেতু শুরু ঠিক করে আছে দিচ্ছি এটা। ঠিক আছে ma'am। আচ্ছা, পাইপলাইনিং মেথডে কি হয় মাইক্রোপ্রসেসর, আমি আগেই বলছি যে এক্সিকিউশন এবং হচ্ছে পরেরটার ফেচিংটা, পরের ইনস্ট্রাকশন ফেচিংটা একসাথে হয়। ঠিক আছে, এটা একটু বিস্তারিত বর্ণনা করবো এখন। আর টেকনিক ইউজড ইন অ্যাডভান্সড মাইক্রোপ্রসেসরস ওয়্যার দ্য মাইক্রোপ্রসেসর begins executing a second instruction before the first has been completed, মানে আমাদের এক নম্বরটা কমপ্লিট হওয়ার আগেই পরেরটা আমরা শুরু করতেছি, এটাই বলছে যে আমাদের এটাই হচ্ছে কি
এটাকে পাইপলাইন বলা হয়, ঠিক আছে। দ্যাট ইজ সিভারাল ইনস্ট্রাকশনস আর ইন দ্য পাইপলাইন সিমুলটেনিয়াসলি। মানে একটা পাইপলাইনের কথা হবে না, একটা ধরেন পাইপ, ঠিক আছে, একটা যদি পাইপ কল্পনা করি, পাইপের মধ্যে কি হচ্ছে, আমার একটা কাজ হচ্ছে, মানে পাইপকে আমি কয়েক ভাগে ভাগ করলাম, ঠিক আছে, মানে কয়েকটা স্লটে ভাগ করে দিলাম, একটা স্লট কমপ্লিট হইতে না হইতে আর একটা স্লটে কাজ শুরু হচ্ছে, ব্যাপারটা এরকম। তার মানে দুইটা কাজ একসাথে হচ্ছে, ঠিক আছে। পাইপলাইনিং ইজ সিম্পলি প্রিফেচিং ইনস্ট্রাকশন এন্ড লাইনিং আপ দেম ইন কিউ। মানে প্রিফেচ মানে হচ্ছে আমরা একটা এক্সিকিউট করছি, যেটা কারেন্টলি একটা কারেন্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি অলরেডি, এটার সাথে সাথে কি করছি, প্রিফেচ করছি পরের ইনস্ট্রাকশনটা। প্রিফেচ মানে আগে থেকেই ফেচ করে রাখছি পরের ইনস্ট্রাকশনটা, এবং সেটাকে কি করছি, একটা কিউ, 6 বাইটের একটা কিউ ছিল আপনাদের, আমি পড়াইছিলাম যখন বলছিলাম, ওই 6 বাইটের কিউ এ রাখে দিছিলাম। কিউ এ কেন রাখে মানুষ, কিউ এ রাখে পরবর্তীতে কাজে লাগানোর জন্য, মানে কিউ এ রাখে দিচ্ছি আমি। মানে লাইনে আমরা যখন দাঁড়াই তখন প্রথম জন যে থাকে তার কাজের পর তো সেকেন্ড জন আসে, তাই না, সবাই তো ওয়েট করে, প্রথম জনে শেষ হয়ে যাওয়ার পরে সেকেন্ড জন আসে, সেকেন্ড জনের পরে থার্ড জন আসে। এই জন্য এখানে লেখা আছে লাইনিং আপ, মানে ওই লাইন আকারে থাকে কিউ এ, ঠিক আছে। আমরা একটা কোনো ইনস্ট্রাকশন এক্সিকিউট করছি, ওর সাথে সাথেই আমরা পরেরটার ইনস্ট্রাকশনটা ফেচ করতেছি, এটা হচ্ছে বলা হচ্ছে প্রিফেচ, ঠিক আছে। আর সেটাকে শুধু ফেচ করছি তা না, রাখে দিচ্ছি কিউয়ে পরবর্তী ইনস্ট্রাকশনটা পালন করার জন্য, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটু হচ্ছে এটার সম্পর্কে ধারণা দেওয়া আছে। দ্য টেকনিক্যাল এক্সপ্লেনেশন অফ দ্য অ্যানালজি ইজ, মানে এখন তো আমি যেটুকু বললাম এখন পর্যন্ত সেটা তো ছিল মানে মুখে বলছি যে কি হচ্ছে ভিতরে, ঠিক আছে। বাট এক্ষেত্রে আমরা মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে বলছি টেকনিক্যাল ভাষায় আর কি, যে কি হয় আসলে এই পাইপলাইন প্রসেসের মাধ্যমে। The process of fetching the next instruction when the present instruction is being executed is called as pipelining. আপনারা সবাই এটা জানেন, এটা আমি অলরেডি বলে ফেলছি, আরেকবার বলছি যে কি প্রসেসটার নাম হচ্ছে পাইপলাইনিং, ঠিক আছে। মানে আমরা যখন একটা ইনস্ট্রাকশন, প্রেজেন্ট যে ইনস্ট্রাকশন সেটা এক্সিকিউট করছি, সাথে সাথে পরবর্তী ইনস্ট্রাকশনটার আমরা ফেচ করছি, মানে তুলতেছি, ওটা আমরা এক্সিকিউট করছি না, আমরা তুলতেছি, ঠিক আছে। আমরা তো কোনো ইনস্ট্রাকশন সঙ্গে সঙ্গে এক্সিকিউট করতে পারি না, সেটা আগে আগে নিতে হয়, মানে ফেচ করতে হয়, তারপরে সেটা এক্সিকিউট করতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে পাইপলাইনিং হ্যাজ বিকাম পসিবল ডিউ টু দ্য ইউজ অফ 6 বাইট কিউ। আচ্ছা, যদি আমাদের কিউ না থাকতো তাহলে কি আমাদের সম্ভব হতো, আমাদের যদি আমরা লাইনে না রাখতে পারতাম, আমরা যদি যখন তুলতেছি যেটা সেটাকে তখনই কাজে লাগাইতে হইতো, তাহলে কি আমাদের এই কনসেপ্টটা মানে গ্রহণযোগ্য হতো, বলেন তো। না ম্যাম। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা কিন্তু একটা কিউ লাগবেই, কিউ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু স্টোর করে রাখতে পারছি না, জমায় রাখতে পারতেছি না, ঠিক আছে। তারপরে এখন বলছে বিআইইউ, এটার ফুল মিনিং কি ছিল, বাস ইন্টারফেস ইউনিট, ঠিক আছে। আর একটা কি ছিল, এক্সিকিউশন ইউনিট, ইইউ, মনে আছে। জি ম্যাম। আচ্ছা, আপনারা আজকে তো কম কেন, অনেকে জয়েন করে নাই। সাকিব একটু গ্রুপে লেখেন এক্সাম তো, দিয়েছিলাম, কি জন্য বুঝি নাই। এক্সাম ছিল মেজারমেন্টের। ওই জন্য সবাই এখন, আপনাদের এক্সাম ক্লাসের পর, মানে ক্লাস কয়টা পর্যন্ত, 3:30 পর্যন্ত ছিল না। জি ম্যাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ওই জন্য 10 মিনিটে খাওয়া হয়নি আসলে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি হয়েছে। ম্যাম এক্সাম কি ক্লাসের শেষে নেবেন? আমি না, ক্লাসের শেষে নিব না, ক্লাসের তাহলে মাঝখানে নিব। ও, আমি একটু আগে পড়াবো, কারণ হচ্ছে প্রথমের দিকে সবচাইতে কম থাকে, ঠিক আছে, মাঝখানের দিকে বেশি থাকে, আর আমি তো একটু টাইম দিতে হবে, তো শেষের দিকে তো আমি ধরেন আপনাদের দেখায় দিব যে হচ্ছে আপনাদের তো সঙ্গে সঙ্গে মার্কসও পেয়ে যান আপনারা। অবশ্য আমি একটা জিনিস করতে পারি, আপনাদের হচ্ছে মাল্টিপল চয়েসের সাথে আমি শর্ট কোশ্চেনও দিতে পারি, ঠিক আছে। এখন হচ্ছে কি ছিল, ম্যাম দুটো ইউনিট। এক্সাম ডেটটা যদি আরেকবার একটু বলেন। এক্সাম ডেটটা হচ্ছে সামনের সপ্তাহের সোমবারে, আমি লিখে দিব ক্লাস শেষে গ্রুপে লিখে দিব, এক্সাম ডেট টাইম লিখে দিব, ঠিক আছে, টাইমও লিখে দিব যে কখন থেকে শুরু করব। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা বলছিলাম যে এইট সোমবার জিরো 28 তারিখ ম্যাডাম, হ্যাঁ, সোমবার 28 তারিখ হয়। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে হচ্ছে আমাদের দুইটা ইউনিট ছিল, 8086 এর হচ্ছে আর্কিটেকচার যখন পড়ছিলাম তখন দেখছিলাম, একটা হচ্ছে বাস ইন্টারফেস ইউনিট আর একটা ছিল এক্সিকিউশন ইউনিট, ঠিক আছে। তো আমাদের এই বাস ইন্টারফেস ইউনিটে কি ছিল, ওই কিউটা ছিল 6 বাইটের, বলছে এটা কি করে, ফিলস দ্য কিউ আনটিল দ্য এন্টায়ার কিউ ইজ ফুল, মানে 6 বাইটের কিউটাকে যতক্ষণ পর্যন্ত না পূরণ হয় ততক্ষণ পর্যন্ত জমা করতে থাকে, মানে স্টোর করে রাখতে পারে আর কি, ঠিক আছে।
তারপরে কি বলছে, তারপরে BIU restarts filling in the queue when at least 2 locations of queue are vacant, মানে যখন পুরোপুরি পূর্ণ হবে, ঠিক আছে, তখন তো আর নিতে পারবে না। তারপরে নিতে পারবে আবার কখন, মানে রিস্টার্ট করতে পারবে ফিলিং কখন, যখন 2টা কিউ ফাঁকা থাকবে, মানে কিউ এর 2টা লোকেশন 6 বাইটের মধ্যে 2 বাইট যখন ফাঁকা থাকবে, তখন আবার ফিল করা মানে সবকিছু নেওয়া শুরু করতে পারবে, কোনো একটা ইনস্ট্রাকশন ফেচ করা শুরু করতে পারবে, ঠিক আছে। এই এটা হচ্ছে জাস্ট আমরা টেকনিক্যাল ভাষায় বললাম, আর ওপরে যেটা বললাম সেটা হচ্ছে জাস্ট ডেফিনেশন বললাম, ঠিক আছে, এটা জাস্ট ডেফিনেশন বললাম, আর এটা যেটা বললাম সেটা হচ্ছে টেকনিক্যাল এক্সপ্লেনেশন দিলাম। আচ্ছা, কার সাউন্ড আসছে এত? একটু মিউট করে দেন দয়া করে সবাই। আমি মিউট করে দিছি, যার যদি কারো যদি দরকার হয় তাহলে মিউট খুলে কথা বলেন, ঠিক আছে, আমি মিউট করে দিছি। আচ্ছা, এখন দেখেন এরপরে আমরা হচ্ছে যে এতক্ষণ যেগুলো বললাম সেটা এখন আমরা ছবিতে দেখবো, ঠিক আছে। এখন দেখেন কি হয়, আমার জাস্ট একটা মানে দেওয়া আছে যে পাইপলাইনে কি হয়, নন পাইপলাইনে কি হয়। প্রথমটা দেখেন যে নন পাইপলাইন 8085, ঠিক আছে। আমরা তো জানি যে 8085 এ পাইপলাইন হয় না, তাই না? আমরা পড়ছিলাম যখন পার্থক্য যে 8085 এর ইনহ্যান্সড ভার্সনটা হচ্ছে 8086, আর 8085 এ আমাদের কোনো পাইপলাইনিং প্রসেস বা মেথড থাকে না, আমরা 8086 এ পাইপলাইনিং প্রসেসটা জানতে পারি, তাই না? তো দেখেন নন জি ম্যাম। পাইপলাইনের ক্ষেত্রে কি হবে, ফেচ করবে আগে তারপরে এক্সিকিউট করবে, ফেচ করবে তারপরে এক্সিকিউট করবে, ব্যাপারটা এরকম। কিন্তু পাইপলাইনিং এর ক্ষেত্রে কি হবে, একটা ফেচ করবে আর একটা এক্সিকিউট করবে, যখন 1 নম্বরটা এক্সিকিউট করবে তখন পরে 2 নম্বরটা ফেচ করবে, তারপরে যখন 2 নম্বরটা এক্সিকিউট করবে তখন একসাথে 3 নম্বরটার ইনস্ট্রাকশন ফেচ করবে, তারপরে 3 নম্বরটা মানে এক্সিকিউট করবে, তখন আবার 4 নম্বরের ইনস্ট্রাকশনটা ফেচ করবে, মানে এভাবে চলতে থাকবে আর কি। মানে এখানে একসাথে কোন দুইটা হচ্ছে, এক্সিকিউশন মানে এই যে ইনস্ট্রাকশন 1 এর এক্সিকিউশন আর ইনস্ট্রাকশন 2 এর ফেচিংটা একসাথে হচ্ছে। তারপরে এক্সিকিউশন 2 এর মানে এটা ইনস্ট্রাকশন 2 এর এক্সিকিউশন এবং ইনস্ট্রাকশন 3 এর ফেচিংটা একসাথে হচ্ছে, এটা একসাথে বোঝাচ্ছে। এই ছবিটার মিনিং কি সবাই বুঝতে পারছেন? বলেন তো, ছবিটা আমি যেটা জি ম্যাম। বুঝাইলাম জি ম্যাম। সবাই বুঝছেন? জি ম্যাম। ওকে, তাইলে আমি নেক্সটে যাচ্ছি। এটা যদি শেষ হয় তাহলে হচ্ছে আমি ডিএম এর ওখানে বুঝি নাই। ডিএম এ তো যাইতেছিলেন, ডিএম এর কিছু বাকি আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি এখন যাব, ওটাই বললাম যে এই যে পাইপলাইনিং এর এটা শেষ হয়ে গেলে নতুন কিছু শুরু করার আগে আমি হচ্ছে ওইখানে যাব, এটা শেষ করে ফেলি, হ্যাঁ। তো বলছো যে পাইপলাইনিং করলে কি কি অ্যাডভান্টেজ আছে। The execution unit always reads the next instruction byte from the queue in BIU. This is faster than sending out an address to the memory waiting for the next instruction byte to come. মানে বলছে যে এটা করলে আমাদের পাইপলাইনিং করলে কি হবে, আমাদের সময়ের অপচয় হবে না, ঠিক আছে, আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো, মানে ফাস্টার হবে। কারণ আমাদের দেখা যায় নন পাইপলাইন যখন থাকে, আগে প্রথমে ফেচ করব, তারপরে এক্সিকিউশন করব, তারপর আবার ফেচ করব, তারপর আবার এক্সিকিউশন করব। কিন্তু জিনিসটা আমাদের যখন পাইপলাইনিং হয় তখন দুইটা কাজ একসাথে হয়, ফলে জিনিসটা ফাস্টার হয়। তারপরে বলছে ইন শর্ট কি বলে পাইপলাইনিং এলিমিনেটস দ্য ওয়েটিং টাইম অফ ইউ এন্ড স্পিডস আপ, ইউ মানে এক্সিকিউশন ইউনিট, ইউ মানে কিন্তু ইস্টার্ন ইউনিভার্সিটি না, ঠিক আছে। বলছে এবং কি করে, এন্ড স্পিডস আপ দ্য প্রসেসিং, মানে আমাদের হচ্ছে ইন শর্ট বলা যেতে পারে যে পাইপলাইনিং কি করে, আমাদের ওয়েটিং টাইমটা কমায় দেয় এক্সিকিউশন টাইম ইউনিটের, মানে আমাদের এক্সিকিউট হওয়ার জন্য কি করতে হয়, আগে ফেচ করতে হয় তারপরে এক্সিকিউট করতে হয়। তো দেখা যাচ্ছে একটা এক্সিকিউশন হওয়ার সময় পরেরটার মানে ইনস্ট্রাকশন ফেচ করে রাখা হয়, সো একটা এক্সিকিউশন শেষ হলে আর ওয়েট করতে হয় না, আবার এক্সিকিউশন শুরু হয়, ঠিক আছে। এজন্য আমাদের কি হয়, খুব সুবিধা হয়, এটা অনেক স্পিডি হয়ে যায় প্রসেসটা। তারপর বলছে the 8086 BIU will not initiate a fetch unless and until there are 2 empty bytes in its queue. ওই যে আগেরটাই বললাম টেকনিক্যাল কথা বলার সময় যে যখন পর্যন্ত 6 বাইটের কিউয়ে 2 বাইট কিউ মানে ফাঁকা হবে না, কি 6 বাইটের মধ্যে 2 বাইট ফাঁকা হবে না, তখন মানে ফাঁকা না হইলে আর নতুন কোনো কিছু নিতে পারবে না। ধরেন 6টাই ফুল হয়ে গেছে, তখন তার নিতে পারবে না। এখন বলবে ম্যাডাম যদি 1 বাইট ফাঁকা হয়, 1 বাইট ফাঁকা হইলেও নিবে না, 2 বাইট ফাঁকা হইলে গা নিবে, কারণ কি, কারণ একটা বাইট দিয়ে কি করবে সে ইনস্ট্রাকশন ফেচ করে পরেরটা দিয়ে ইউজ করে আমাদের এক্সিকিউশন চালাবে, ঠিক আছে। সো সো 2 বাইট আমাদের ফাঁকা রাখতে হবে। তারপরে বলছে 8086 BIU নর্মালি obtains 2 instruction bytes per fetch, ঠিক আছে, দুইটা নেয় প্রত্যেকটা ফেচে।
আচ্ছা, এখন এটা গেল। এখন এটা পড়ার আগে আমরা ডিএমএ একটু পড়ে আসবো, ঠিক আছে? আমি একটু ওপেন করি ডিএমএটা, একটু ওয়েট করেন, ডিএমএটা ওপেন করে ফেলি। আপনাদের অ্যাসাইনমেন্ট সবাই লিখছেন ভালো করে বুঝে বুঝে? বলেন তো, মারুফা বলেন তো কেমন হয়েছে? ম্যাম অ্যাসাইনমেন্টসের মার্ক দেওয়ার পরে বোঝা যাবে। বুঝি ম্যাম নাই আমি তো ওই যে কি ম্যাম বলছেন? ম্যাম ইন্টারাপ্ট টাইপ 1 যেটা ওইটার হুম, যে এক্সাম্পল দিয়ে বুঝাতে বলছেন, ওখানে আমি এক্সাম্পল কি দিব সেটাই বুঝি না। আমি ইন্টারাপ্ট 1 এর হুম। কাজ করে কিভাবে ওই প্রোগ্রাম লিখে রাখছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি বলে দিব। মানে আপনি বলতে চাচ্ছেন যে 3 নম্বর যেটা কোশ্চেন, যেটাতে কত নম্বর, 2.5 নম্বর মনে হয় ছিল, ওটার কথা বলতেছেন, ইন্টারাপ্ট 1 জি এর ম্যাম, কথা? আচ্ছা, জি ম্যাম। ওখানে কি বুঝেন নাই? ম্যাম ওখানে বলা হয়েছে ইন্টারাপ্ট 1 কাজ করে কিভাবে এক্সাম্পল সহ দেখাইতে। আচ্ছা, এটা কি বুঝেন নাই, যে ম্যাম এক্সাম্পলটা আমি কি হবে? ইন্টারাপ্ট 1 এর এক্সাম্পলটা কি দিব? তো ম্যাম মানে আমি এখানে ইয়েতে পাইনি ইন্টারাপ্ট হুম, বলেন। স্যাম্পলের সমস্যা হয়ে গেছে ইন্টারাপনের। পরীক্ষাটা নিয়ে নেন, আমার আসলে ফোন বন্ধ হয়ে যাবে তো, চার্জ নাই। পরীক্ষাটা নিয়ে নিব মানে? মানে এই যে নিতে চাইলেন না? কবে পরীক্ষা তাই জানে না। কিসের পরীক্ষা ভাই? কি হয়েছে আমি বুঝতেছি না, ও কি বলতেছে পরীক্ষা ভাই নিয়ে নিব মানে? ভাই পরীক্ষাটা আজকেই 28 পরীক্ষা। তারিখ নিবে, 28 তারিখ পরীক্ষাটা ভাই। 28 তারিখ পরীক্ষাটা এখনই নিয়ে নিব? ম্যাম ওনার একারই নিয়ে নেন। সোহান বুঝতে পারেনি। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমার ফোন অফ হয়ে যাবে তো এই জন্য। না না না, আজকে পরীক্ষা না, সমস্যা নেই, সামনে 28 তারিখে পরীক্ষা, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, আমি মনে হয় ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না, কারণ আমার ফোন অফ হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনি একটু ঠিক মিউট আছে করে ম্যাম, দেন তাইলে। ওকে, ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এখন আমি যেটা বলছিলাম যে পরীক্ষার কোশ্চেনের ব্যাপারে, যে যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে জাস্ট আমি একটা কোড করছিলাম, যে ধরলাম সহজেই মুভ ডিএক্স কমা 3, বা যে কোনো কিছু, যে কোনো আমি যে কোনো এক্সাম্পল নিতে পারি ওখানে নিয়ে, আমি যদি ইন্টারাপ্ট 1 কল করি তার মিনিং কি? ধরলাম আমি 3 লাইন বা 2 লাইন লেখার পরে ইন্টারাপ্ট 1 কল করলাম, অথবা প্রত্যেক লাইনের পর পরও আমি ইন্টারাপ্ট কল করতে পারি, এটা সমস্যা না, ঠিক আছে? যদি আমি করি তাহলে কি হবে, আপনাদের জন্য সুবিধা হবে, প্রত্যেকটা লাইনের পর পর করলে কি হবে, প্রত্যেকটা লাইন ওয়াইজ হবে, ঠিক আছে? যে ওটা কাজ করবে কিনা, মানে যদি আমি এরকম করি মুভ ডিএস কমা 3000, এটা কি কাজ করবে? নিশ্চয়ই ফল্ট পাবে, তাই না? এটা যদি না কাজ করে পরের লাইনে কি যাবে? বলেন তো, পরের লাইনে যাবে? না ম্যাম, তাইলে আমি যদি মুভ সামথিং এক্স কমা কোন একটা ভ্যালু দিই, তারপরে ইন্টারাপ্ট 1 দিই, এটা কিন্তু কাজ করবে। তারপরে আরেক লাইন লিখলাম, তারপরে তৃতীয় লাইনে যদি আমি মুভ ডিএস কমা সামথিং একটা কোনো মানে ভ্যালু দিয়ে দিই, 1000 বা এরকম, তাহলে কিন্তু ওটা আর কাজ করবে না। তখন আপনারা জাস্ট কি দেখাবেন, যে ইন্টারাপ্ট 1টা কেমন করে কাজ করে, মানে ইন্টারাপ্ট 1 এর ক্ষেত্রে আপনাদের হচ্ছে ইয়ের ভ্যালু কত, মানে ফিজিক্যাল অ্যাড্রেসটা কত হচ্ছে, বা ইন্টারাপ্ট 1 যখন আমি পাচ্ছি তখন কি করছে, ইন্টারাপ্ট করে দিচ্ছে। যদি কোনো ফল্ট পাই তাহলে ইন্টারাপ্ট করছে, ফল্ট না পাইলে চলতে থাকবে, ঠিক আছে? প্রত্যেক লাইন ওয়াইজ এক্সিকিউশন করছে। এটা যে বুঝাতে পারবে, ধরলাম মোটামুটি করেই বুঝাতে পারলো, মারুফা যেটা বলতেছে, এরকম করে বুঝাতে পারলেও তো ফুল মার্কস দিব, তাই না? আমি বুঝতে পারলেই হবে যে আপনারা বুঝে বুঝে অ্যান্সার দিছেন। আমি তো এজন্যই দিছি, কেউ পারফেক্ট অ্যান্সার দিতে পারবে না, এটা তো আমি জানি, ঠিক আছে? আচ্ছা কিন্তু ম্যাম, ওই যে এখানে 2 নাম্বারটা যে কোশ্চেন ছিল, হুম, এখানে কি আইবিটি যে চারটা দেখা আট করে দেখানো লাগবে নাকি? 2 নম্বর কোশ্চেন কি ছিল আমি ভুলে গেছি, একটু মনে করাই দেন আমাকে। ওই যে ওইখানে 1 কিলোবাইট কিভাবে স্টোর করে ওই কোশ্চেনটা ছিল। হ্যাঁ, 1 কিলো, ও আচ্ছা ঠিক আছে, বলেন এটাতে কি বলতেছেন? ওইখানে যে আইবিটি ওই চারটা কি লেখা লাগবে? 4টা ইন্টারাপ্টের কথা বলতেছেন, যে 4টা ইন্টারাপ্ট দিয়ে বোঝাতে হবে কিনা? জি ম্যাম, ওইখানে তো চারটে ওইখানে বানানোর জন্য। 4টা ইন্টারাপ্ট দিয়ে বোঝাতে হবে, কারণ হচ্ছে, আর আমি আপনাদেরকে একদিন মেসেঞ্জারে লিখে দিছিলাম কেমন করে 1 কিলোবাইট অফ মেমোরি সঞ্চয় করে, মনে আছে? আমি আমি ওইটা দেখেই লিখছি ম্যাম। ছি, সাকিব, এটা দেখে লেখা উচিত হয়নি, বুঝে লেখা উচিত ছিল, ওর ঠিক আছে? সেম টু সেম ওই কনসেপ্টটা নিছে, কিন্তু আমি আর ডিটেইলস লিখছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ডিটেলস লিখতে হবে একটু কিন্তু, ঠিক আছে? কিন্তু জিনিসটা কিন্তু উত্তরটা ওইটাই, যেটা আমি দিছি উত্তরটা কিন্তু ওইটাই, আমি ওই জন্যই ম্যাম দিছি যে আমি সবাই লিখছি পারবে। যে লাইক একটা ইন্টারাপ্ট 4টা করে বাইট নেয়, কজ দুইটা লোয়ার আইপি একটা হায়ার আইপি একটা, আর লোয়ার সিএস একটা হায়ার সিএস একটা, তো আমাদের 256 টাইপ আমাদের আছে। হুম কি যেন বলো এটা, ইন্টারাপ্ট ইন্টারাপ্ট হুম, আছে। তো 256টা নেওয়ার জন্য আমাদের 1024টাই ইয়া লাগবে, বাইট স্পেস লাগবে। কেমন আর করে এর জন্য 1024টা লাগবে, কেমন করে? 256 into 4 রাইট, তাহলে তখন 1024। হ্যাঁ, তাহলে 1024 হইলে
তারপর তাহলে 0 থেকে 1023 আর আমাদের ওই আইভিএফ যেটা হুম মানে ভেক্টর টেবিল যেটা হুম আইভিটি, হুম ওই ভেক্টর টেবিলে 0 থেকে 3FF দেওয়া আছে, 3FF এর ভ্যালু 1023, তো আমাদের 1 কিলোবাইট স্পেসই লাগতেছে, এরকম এভাবে লিখছি। এইভাবেই তো লিখতে হবে, মানে জিনিসটা হচ্ছে গুছায় লিখতে হবে। আপনারা এগুলো জানেন, ঠিক আছে। আমি যে বললাম যেটা যে আমি লিখে দিছিলাম কেমন করে 1 কিলোবাইট হয়, আমি ওটা লিখে দিছিলাম, ঠিক আছে। তো আপনারা এটা মানে জাস্ট আপনাদের ভাষায় কেমন করে লিখছেন আমি সেটা দেখবো, মানে যদি ম্যাম সেম টু আপনি সেম। যেটা লিখে দিচ্ছেন ওইটা লিখিনি, আমি এরকম আমার মতো নিজের মতো বানাই দিচ্ছি। এটাই তো আমি চাইছি, মানে আমি তো আপনাদেরকে কনসেপ্ট দিয়ে দিছি, ব্যাপারটা তো আমি কনসেপ্ট দিয়ে দেওয়ার পরে আমি দেখবো আপনারা কেমন করে আমাকে বুঝায় লেখেন। এখানকার যে কোশ্চিন গুলো দিছি আপনাদেরকে সবই কিন্তু আপনাদের বুঝে লিখতে হবে, এমন কোনো কোশ্চিন নাই যেটা বুঝে লিখতে পারবেন না। মানে বুঝে বুঝে, কোশ্চিন গুলো খুব বেশি বড় না কিন্তু ছোট ছোট, বাট দেখে দেখে লিখতে পারবেন না। মানে দেখে দেখে লিখলে তো আমি বুঝবো যে আপনি বুঝতে না পারে এগুলো লিখছেন। আমি এটা বুঝলে নম্বর কম পাবেন, ঠিক আছে। যারা বুঝে বুঝে লিখবে আমি বুঝতে পারবো, তাদেরকে আমি নম্বর বেশি দিব। এই জন্য মন খারাপ করা যাবে না কিন্তু যে ম্যাডাম আমি তো ঠিক লিখছি। সবাই ঠিকই লিখবে হয়তোবা, কিন্তু মানে এই যে এক্সাম্পলটা জাস্ট একটা এক্সাম্পল, 2-3 লাইনের এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল দিলেই হয়তো 3 নম্বরে। তারপরে 2 নম্বরে যেটা বললাম যে আমি যেটা লিখে দিছি সেম সেটাই, কিন্তু সেটা নিজের ভাষায় কেমন করে লিখতেছেন সেটা আমি দেখবো। আবার 1 নম্বরে আমি কি দিছিলাম, ইন্টারাপ্ট কেমন করে কাজ করে এটা দিছিলাম মনে হয়, তাই না? এটা দিছিলাম না কি দিছিলাম যেন, কোশ্চেনটা বলেন তো কেউ একজন, একজন বলেন তো কি কোশ্চেন দিছিলাম একের। ম্যাম যেটা ছিল ওটার সামারি ছিল মেইনলি ইন্টারাপ্ট নিয়ে শর্ট নোট, ওটা একটা ফিগার দিয়ে বোঝানো। আচ্ছা, Lastly, an interrupt is used to cause an temporary halt in the execution of the program. রাইট রাইট রাইট, মনে Verify পড়ছে and মনে পড়ছে। হ্যাঁ, মানে ইন্টারাপ্ট দিলে কেন হচ্ছে টেম্পোরারি হাল্ট হয় আর ওর ভেতরে কি হয়, মানে এই কোশ্চেনের মধ্যে কিন্তু মানে ব্যাখ্যা আছে, ঠিক আছে। মানে ওটা আমাকে বুঝা দিতে হবে কেন ইন্টারাপ্ট পাইলে আমার হাল্ট করি, বা ইন্টারাপ্ট পাইলে আমরা কি হয় জিনিসটা, ব্যাপারটা ম্যাম হচ্ছে ওইটাই মেনলি তো, কি হয়। ফিগারটা যখন আমি এক্সপ্লেইন করব তখনই তো বোঝা, মানে ওইখানে লিখে দিছে যখন হুম ইন্টারাপ্ট পাচ্ছে তখন ওই যে ইন্টারাপ্টের কাজটা ওইটা করে আসে, তারপর আবার মেইন প্রোগ্রামে আসতেছে, তাহলে মেইন প্রোগ্রামটা টেম্পোরারি হাল্ট হচ্ছে কিন্তু মেইন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে। আচ্ছা, ঠিকই আছে, মেন প্রোগ্রামটা এক্সিকিউট হচ্ছে কিন্তু হাল্ট হয়ে তো আমরা আরেকটা ফাংশনকে কল করছি, ইন্টারাপ্ট যেটা করতেছে, ইন্টারাপ্ট 1-2 যে টাইপেরই হোক, ওইটাও তো লিখছে যে হাল্ট হয় তখন তো ইয়ে করতেছে ইন্টারাপ্টের ইন্টারাপ্টের একটা নির্দিষ্ট ওই কাজ করে আই আবার ফিরে যেটা আসছে, ওটা করতেছে রাইট। তো সার্ভিস রুটিন। হ্যাঁ, তো এটা লেখার জন্য তো বুঝে লিখতে হচ্ছে, তাই না? যে আমার মানে মেনটা হচ্ছে, মেন প্রোগ্রামটা বা ইনস্ট্রাকশনটা হাল্ট হচ্ছে, তারপরে ইন্টারাপ্ট নির্দিষ্ট ইন্টারাপ্ট অনুযায়ী সেটা কাজটা করে আবার ফিরে আসছে। তো জিনিসটা আমাকে এভাবে ভাঙ্গে বলতে হবে, ছবি আঁকায় ভাঙ্গে বুঝাই দিতে হবে। আমি অনেকবার আপনাদের বুঝাই দিছি, ওরকম করে বুঝাই দিলেই হবে। কিন্তু আমি হচ্ছে কোনো কোশ্চেনই একদম হুবহু মুখস্থ নিব না। আমি ওখানে কিন্তু একদম হুবহু মানে একদম লিখলে কিন্তু হবে না। জাস্ট আমি যে কোশ্চেন করছি টু দা পয়েন্ট অ্যান্সার দিতে হবে, খুবই ছোট করে লিখলেও কোনো সমস্যা নেই, টু দা পয়েন্ট হতে হবে, ঠিক আছে। আপনাদের কিন্তু আমি ফাইনালেও এরকম কোশ্চেন করব, কোনো মুখস্থ কোশ্চেনের অ্যান্সার না, এটা হবে বুঝে বুঝে লেখা, ঠিক আছে। বুঝতে পারছেন, এরকম টাইপেরই হবে, যেরকম কোশ্চেন দিছি এরকম টাইপেরই হবে। আপনাদের কি সমস্যা হয়েছে বুঝতে, যেটা আমি কোশ্চেন দিছিলাম? বলেন তো, কারো কোনো সমস্যা হয়েছে? কোশ্চেন বুঝতে সমস্যা হয় নাই, অ্যান্সার কি লিখবো সেটা বুঝতে সমস্যা হয় নাই, সমস্যা হচ্ছে আমি লিখবো কিভাবে, প্রেজেন্টেশনটা করতে সমস্যা হয়ে গেছে। আর ওই 3 নাম্বারটা যেটা ছিল ওটার মধ্যে আমি অ্যাকচুয়ালি কোন জিনিসটা চাইছে এক্সাম্পল হিসেবে সেটা নিয়ে কনফিউজ ছিলাম, এর জন্য আমি দুইটা টাইপেরই আমি তো এক্সাম্পল দিয়ে দিছি। এক্সাম্পল বলছি যে টাইপ 1 এর দিতে, আপনি টাইপ 0 নিশ্চয়ই এক্সাম্পল দিবেন না না। ম্যাম, ম্যাম এক্সাম্পল বলতে আমি বলতেছি যে একবার ইন্টারাপ্ট 1 দিয়ে ওই যে মুভ একটা অ্যাড একটা এরকম হুম, কয়েকটা ইনস্ট্রাকশন দিয়ে নিচে লিখে দিছি যে প্রত্যেকটা ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে আবার ইন্টারাপ্ট 1 কে কল করবে। আর আরেকটার সাথে লিখে দিছি যে ইন্টারাপ্ট 1 এ যে ট্র্যাপ ফ্ল্যাগ সেট করে কিভাবে ইন্টারাপ্ট 1 টা কাজ করে, মানে ইন্টারাপ্ট 1 এর ভিতরের কোডটা, মাইক্রোপ্রসেসরের বুঝতে ভিতরে যে পারছি কোডটা আমি, লেখা থাকে কিন্তু ওই আমি কিন্তু এটা জিনিসটা। চাইনি, আমি এটা চাইনি, এটা আমি ওকে। বুঝতে পারতেছিলাম না তখন, লাইক অনেক ঘাটাঘাটি করে তারপরে এই জিনিস লিখছি আমি। যাক, আমি খুশি হয়েছি আপনারা আমার কোশ্চিন মানে পারার জন্য সবাই ঘাটাঘাটি করছেন, এর জন্য আমি খুশি হয়েছি, ঠিক আছে। যদি না পড়েও থাকতেন তাও পরীক্ষার সময় পড়ছেন, এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয়, তাহলে কোশ্চিন দেওয়ার সার্থকতা, ঠিক আছে। আর মানে আমি তো এক্সাম্পল চাইছি, আমি তো বলি নাই যে ইন্টারাপ্ট 1 কেমন করে কাজ করে, এটা তাহলে একটু বড় কোশ্চিন হয়ে যায়। আমি তো ছোট কোশ্চিন দিছি, মাত্র 2.5 মার্কস ছিল মনে হয় ওখানে, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, সবাই একটু কষ্ট করছেন, বুঝতে পারছি। আর বাকিরা কি করছেন? ফরহাদ, বুঝতে পারছিলেন কোশ্চিন গুলা?
জি ম্যাম বুঝতে পারছিলাম, বাট আমার কাছে তো শীট ছিল না ম্যাডাম, এই জন্য আমি অনলাইন থেকে ম্যাডাম এটা বের করে অনেকগুলো আর্টিকেল হুম, পড়ে বের করে লিখে দিছি ম্যাডাম। আচ্ছা, কিন্তু কোশ্চিন তো বুঝতে পারছিলেন না? জি ম্যাম। আচ্ছা, আর হচ্ছে সাকিব, ম্যাম সাকিব আপনি বুঝতে পারছিলেন সব কোশ্চিন এক্সাম্পলে যেটা বললাম? ম্যাম এক্সাম্পলটা আমি নেট থেকে দিছি ম্যাম, এটা মানে ওইটা ওরকম ক্লিয়ারলি আমি বুঝতে পারি নাই। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, দেখবো নি কে কেমন ভাবে লিখছে। যদি নেট থেকেই পুরো কপি করেন তাহলে তো বুঝে লেখেন নাই, বা ধরেন কি লিখছেন আমি দেখবো আগে সেটা, ঠিক আছে, এটা ম্যাম উপর নির্ভর করবে। এক্সাম্পলটা খুব বের করতে খুব কষ্ট হয়েছিল এক্সাম্পলটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন তাইলে শুরু করি, হ্যাঁ, এটুকু আগে শেষ করি ডিএমএটা। আচ্ছা, তাহলে এতক্ষণ যে কথা বললাম ওইগুলাই কি রেকর্ড হলো? আমি তো ওগুলোই বন্ধ করতে চাইলাম, ভুল করে হয়ে গেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, এখন রেকর্ডিং হচ্ছে তো। আমি যেটা বললাম যে সিএস এর ক্ষেত্রে এটা হচ্ছে অ্যাক্টিভ লো চিপ, তার মানে হচ্ছে এটা যখন আমি 0 দিব তখন এটার ভ্যালু অ্যাক্টিভ হবে, ঠিক আছে? তো এটার কাজটা কি? এটার কাজ হচ্ছে আমাদের, আমি এখন যেটা বলবো স্লেভ মোড বা মাস্টার মোড, সেটা কিন্তু সিপিইউ এর ক্ষেত্রে বলতেছি না, সেটা আমি বলতেছি মাইক্রো মানে ইয়ে কন্ট্রোলারের ক্ষেত্রে, ডিএমএ কন্ট্রোলারের ক্ষেত্রে। যখন ডিএমএ কন্ট্রোলারটা অ্যাক্টিভ হবে, মানে যখন স্লেভ মাস্টার মোডে হবে, তখন কি করবে? তখন হচ্ছে এটা আমাদের সিপিইউ এর রিড অথবা রাইট অপারেশনটা ডিসেবল করবে, ঠিক আছে? আর যখন স্লেভ মোডে কাজ করবে তখন কি করবে? সিপিইউ এর ইনাবল করবে, রিড অথবা রাইট অপারেশনটা ইনাবল করবে। ক্লিয়ার? যে যখন মাস্টার মোডে থাকবে, মানে যখন অ্যাক্টিভ হবে সিএস বা এই সুইচটা, এই সুইচটা অ্যাক্টিভ হইলে আমাদের মাইক্রো কন্ট্রোল সরি ডিএমএ কন্ট্রোলারটা মাস্টার মোডে কাজ করবে, আর মাস্টার মোডে কাজ করলে এটা সিপিইউ এর রিড রাইট অপারেশনকে ডিসেবল করবে। আর যখন হচ্ছে স্লেভ মোডে থাকবে, মানে এটার ভ্যালু যখন অ্যাক্টিভ লো যেহেতু তার মানে 1 যখন হবে, সিএস বার এই সুইচটাতে আমি যখন 1 দিব মানে 0 যাবে, তখন কি হবে? স্লেভ মোড হবে। যদি স্লেভ মোড হয় তাহলে কি করবে? এটা ইনাবল করবে সিপিইউ এর মানে মেইন ফাংশনের রিড রাইট অপারেশনটা, ঠিক আছে? এটা A4 থেকে A7 আমি বলছিলাম, A0 থেকে A3 টা হচ্ছে লোয়ার নিবল, আর A4 থেকে A7 টা হচ্ছে হায়ার নিবল, ঠিক আছে, মানে হচ্ছে হায়ার বাইট। তো ডিএম এর ক্ষেত্রে যখন আমি মাস্টার মোডে থাকবে তখন হচ্ছে যে অ্যাড্রেস লোকেশনটা পাবো সেটা A0 থেকে A3 পর্যন্ত লোয়ার ভ্যালুটা, আর A4 থেকে A7 টা হচ্ছে হায়ার ভ্যালুটা, ঠিক আছে? মানে 8টার মধ্যে এরকম ভাবে দুই ভাগে ভাগ করছে এই দুইটা পিন। আর রেডি, ঠিক আছে, রেডিটা হচ্ছে একটা অ্যাক্টিভ হাই পিন, মানে 1 দিলে 1 হবে, 0 দিলে 0 হবে। এটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস, মানে সিঙ্ক্রোনাস না। সিঙ্ক্রোনাস না কেন? মানে অ্যাসিঙ্ক্রোনাস ইনপুট সিগন্যাল। এটা কি বলছে দেখেন, হুইচ মেক্স ডিএমএ রেডি বাই ইনসার্টিং ওয়েট স্টেটস, মানে এটা ডিএমএ এটাকে রেডি করবে একটা ওয়েট স্টেটের মাধ্যমে। মানে অ্যাসিঙ্ক্রোনাস কেন বলছে? আচ্ছা, আপনারা কি সিঙ্ক্রোনাস এবং অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার পড়ছেন? মানে আসলে সিঙ্ক্রোনাস ধারাবাহিক, মানে সিনক্রোনাস মানে ধারাবাহিক না? সিকোয়েন্স মানে বুঝি নাই, মানে অ্যাসিঙ্ক্রোনাস বা সিঙ্ক্রোনাসের কথা বলছেন? জি ম্যাডাম। ধারাবাহিক বলতে কি মানে সিঙ্ক্রোনাইজড, মানে কোনো কিছু বাংলা, এটা বাংলা কি হবে? সিঙ্ক্রোনাইজড বাংলা কি আসলে? সিঙ্ক করে চলা। পর্যায়ক্রমে। পরিমাণ ঘোরা কি? সিনক্রোনাইজ স্পিডে মানে যেটা হ্যাঁ, ঘুরে আর কি, তরঙ্গ তাকে ক্ষেত্রে সিনক্রোনাইজ হচ্ছে। মোড মানে সিকোয়েন্সলি যাওয়া আর কি, ঠিক আছে, মানে সিকোয়েন্স অনুযায়ী মানে চলা, একটা সিঙ্ক রাখা, ঠিক আছে? তো আমাদের এখানে অ্যাসিঙ্ক্রোনাস মানে এটা সিঙ্ক রাখবে না। রাখবে না মানে কি? যখন আমরা দেখছি যে ডিএমএ টা যখন রেডি হয়, ঠিক আছে, তখন কি করি আমরা? আমরা কিন্তু এখানে কয়েকটা ওয়েট স্টেটও রাখি। ওয়েট স্টেটে রাখি মানে কি? মানে আমরা কিন্তু মাঝে মাঝে ওয়েট করতে হয় আমাদের ডিএমএ তে। কেন ওয়েট করতে হয়? অ্যাকনলেজমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের ওয়েট করতে হয়, ঠিক আছে? এটা এটা অনেক সময় কি হয় যে অ্যাকনলেজমেন্টটা পাইতে একটু টাইম লাগে। মানে আমরা তো দেখছি দুই জায়গায় আমাদের অ্যাকনলেজমেন্ট লাগে, হোল্ড HOLD আর HLDA একবার, তারপর এটা কখন লাগে? যখন আমি সিপিইউ কে বলবো তুমি স্লেভ হও আমি মাস্টার হই, ডিএম এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে? তখন তো তৎক্ষণাৎ আমাদের নাও আসতে পারে অ্যাকনলেজটা, তখন আমাদের কি করতে হবে? একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? ওই জন্য এটা রেডি হবে তখন, মানে ওয়েট স্টেটটা ইনসার্ট করার পরে রেডি হবে, মানে যাতে ওয়েট স্টেটের মধ্যে দিয়ে আমাদের ওই অ্যাকনলেজমেন্টটা আসে, ঠিক আছে? এটাই মোটামুটি। আর তারপরে আর একটা আছে কয়েকটা, আর এটা হচ্ছে HRQ, মানে এটা হচ্ছে হোল্ড রিকোয়েস্ট, আর একটা হচ্ছে হোল্ড অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে? এটার কাজ মনে হয় বেশিরভাগই বলে দিছি, তাও একবার বলে দিই। দিস সিগন্যাল ইজ ইউজড টু রিসিভ দ্য হোল্ড রিকোয়েস্ট সিগন্যাল ফ্রম দ্য আউটপুট ডিভাইস, মানে প্রথমে আমাদের আইওটা কি করছিল, ইনপুট আউটপুট ডিভাইসটা কি করছিল? আমাদের ইনপুট আউটপুট ডিভাইসটা প্রথমে বলতেছিল ডিএমএ কন্ট্রোলারকে যে তুমি প্লিজ অ্যাক্টিভ হও, আর সিপিইউ কে বলো যে হচ্ছে স্লেভ হতে, তাই তো? তাহলে যদি ডিএমএ কন্ট্রোলারটা অ্যাক্টিভ হয় মানে মাস্টার মোড হয়, তাহলে সিপিইউটা ছিল হচ্ছে আমাদের স্লেভ মোড, ওকে? তাহলে এখানে বলছে যে প্রথমে আমাকে আউটপুট ডিভাইসটা ডিএমএ টাকে কন্ট্রোলারটাকে রিকোয়েস্ট পাঠাচ্ছিল,
In the slave mode, it is connected with a DRQ input line 8257. In master mode, it is connected with a hold input of the CPU. মানে যখন এটা হচ্ছে স্লেভ মোডে থাকবে তখন ডিআরকিউ কি বলছিলাম, এটা প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে একটা ছিল, মনে আছে? আমাদের আর্কিটেকচার অনুযায়ী 4টা লাইন ছিল, 4টা চ্যানেল ছিল আর কি, 4টা চ্যানেল ছিল না? আমি বলছিলাম একসাথে 4টা চ্যানেল কাজ করতে পারে। প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে ডাটা রিকোয়েস্ট করছিলাম আমি, মনে আছে? ডিআরকিউ নট ডিআরকিউ থেকে 4 পর্যন্ত নিশ্চয়ই মনে নাই, আমি উপরে দেখাচ্ছি আরেকবার। এই যে এটা মনে পড়ছে এবার? প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে একটা করে রিকোয়েস্ট পাঠাতে হচ্ছিল। আরো স্পেসিফিক্যালি বললে আমি আর্কিটেকচারটা দেখাই। এই যে আর্কিটেকচারটা দেখেন, ডিআরকিউ নট, ডিআরকিউ 1, ডিআরকিউ 2, ডিআরকিউ 3, বলছিলাম 4টা চ্যানেল আছে। এখন মনে পড়ছে নিশ্চয়ই? জি ম্যাম। ওকে, তাহলে এটা না, এটা না, আরো নিচে গেছিলাম, এই যেটা। তাহলে হচ্ছে আমাদের যদি মাস্টার মোড হয় তাহলে কি করব? আমি মাস্টার মোড হলে এইচআরকিউটা কি হবে? এটা হবে হোল্ড ইনপুট যাবে সিপিইউ এ, যেটা আমরা চাচ্ছি। আর যদি স্লেভ মোড হয় তাহলে কি হবে? স্লেভ মোড এটা ডিআরকিউ এর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে? এটাই বুঝাইছে। তারপরে এইচএলডিএ, এটা কি? যখন আমি হোল্ড পাঠাবো সিপিইউ কে, তখন মেইনলি কিন্তু এইচআরকিউটা হোল্ডই বুঝাচ্ছে। যখন আমি হোল্ড পাঠাবো তাহলে হোল্ড অ্যাকনলেজমেন্ট দিবে আমাদের সিপিইউ যে ঠিক আছে আমি স্লেভ হচ্ছে, তুই মাস্টার হও, ঠিক আছে? It is the hold acknowledgement signal which indicates the DMA controller that the bus has been granted to the requesting peripheral by the CPU when it is set to 1. মানে যে বলছে যে হচ্ছে যখন আমি হোল্ড অ্যাকনলেজমেন্টে পাঠাবো তখন কি হবে? যে সিপিইউ এর বাসগুলোর উপর কন্ট্রোল ছিল সেই কন্ট্রোলটা এখন ডিএমএ কে দিবে, ঠিক আছে? যে তুমি এখন বাসগুলোকে কন্ট্রোল করো, অ্যাড্রেস বাসে অ্যাড্রেস লোকেশন, ডাটা বাসে ডাটা, ঠিক আছে? ওই কাজগুলো করার জন্য। তারপরে হচ্ছে ম্যাম হ্যাঁ হ্যাঁ বলেন। যেদিন ওই যে আমাদের টিএম এর এই এটা অপারেশনটা পড়াচ্ছিলেন ওদিন ক্লাস লাস্টে ভাইবার জন্য বলছিলেন পুরাটা ইয়েতে অ্যাকনলেজমেন্ট কয়টা হয়, তখন আপনি বলছিলেন 2টা। একবার যখন শুরুতে স্লেভ মোডে সিপিইউ কে স্লেভ মোডে যেতে বলে, তারপরে যখন সিপিইউ কে মাস্টার মোডে যেতে বলে, এই 2বার। কিন্তু ম্যাম আমাদের যে 5 নাম্বার পয়েন্টটা ওই টাইমেও তো ডিএমএ আমাদের পেরিফেরালকে অ্যাকনলেজমেন্ট দেয় একটা। হ্যাঁ, পেরিফেরালকেও তো হবে না টোটাল অ্যাকনলেজমেন্ট দিতে হবে, ম্যাম, কারণ তাহলে টোটাল 3টা হবে না ভাইবাতে আসলে তাহলে কোশ্চেনগুলোটা? 3টা হবে, 3টা হবে অ্যাকচুয়ালি। কিন্তু আমি হচ্ছে যেটা করছিলাম সেটা হচ্ছে হোল্ড এর ক্ষেত্রে, ঠিক আছে? যেটা ডাটা ওই যে আইওর ক্ষেত্রে সেটা হচ্ছে কি, এটাও এক ধরনের অ্যাকনলেজমেন্ট, ঠিকই বলছেন, যে যখন আমি আইও ডিভাইসটা ডিএমএ কন্ট্রোলারকে পাঠাইলো একটা সিগন্যাল, হোল্ড সিগন্যাল, ঠিক আছে? তখন কি করবে? ডিএমএ কন্ট্রোলারটা আবার অ্যাকনলেজমেন্ট দিবে হচ্ছে ওই যে আইও ডিভাইসকে। তাহলে হচ্ছে সব মোটমাট মিলে হয় 3টা অ্যাকচুয়ালি, কিন্তু ওইটা অ্যাকচুয়ালি মানে ওই অ্যাকনলেজমেন্টটাকে নেগলিজিবল ধরা হয়, অ্যাকচুয়ালি মেইনলি 2টাই হয়, ঠিক আছে? এই জন্য 2টা বলছিলাম। ওটা আসলে মানে গণ্য হয় না বলতে কি, যে ওটা ধরেন পাইলাম কি পাইলাম না সেটা না, সিগন্যাল পাইলেই আমি এটা কাজ করাবো। তবে ওই অ্যাকনলেজমেন্টটা না গেলে তো আইও ডিভাইস বুঝবে না যে সে তার সিগন্যালে সে মানে কাজটা করছে আর কি। তো এইভাবে আসলে 3টাও হয় 2টাও হয়। তো আপনারা যদি 3টাও বলেন তাও হবে, 2টা বললেও হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? যার যেটা মনে থাকবে 2টা বা 3টা বললেও হবে, কোনো সমস্যা নাই। আমাকে বুঝাইতে হবে মানে 2টা বললে সে 2টা কার ক্ষেত্রে, আর 3টা বললে 3টা কার ক্ষেত্রে, ঠিক আছে? 3টার এক্সপ্লেনেশন দিতে হবে। 2টা হচ্ছে তাহলে বলবেন ওইভাবে সিপিইউ এর ক্ষেত্রে, আর একটা হচ্ছে আইও ডিভাইসের ক্ষেত্রে, এভাবে বললেও হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এমইএমআর আর এমইএমডব্লিউ মানে মেমোরি রিড একটা আছে, মেমোরি রাইট একটা, ঠিক আছে? মেমোরি রিড মেমোরি রাইট মানে মেমোরিতে রিড করবে একটা, মেমোরিতে রাইট করবে একটা। তো এটাও হচ্ছে আমাদের কি বলছিলাম ডিএম এর ক্ষেত্রে, ওই যে যখন আইওআর আইওডব্লিউ পড়াইছিলাম তখন ছিল ইনপুট আউটপুট রিড আর ইনপুট আউটপুট রাইট, ঠিক আছে? সেরকমই এখানে ইনপুট আউটপুটে রিড করবে না, এটা মেমোরিতে রিড করবে। আর এই ডাব্লিউটা হচ্ছে ডাব্লিউ যখন বলবো এমইএমডব্লিউ তখন হচ্ছে মেমোরিতে রাইট করবে, ঠিক আছে? নির্দিষ্ট একটা, এটাই। তারপর আর একটা আছে হচ্ছে আর এডিএসটি, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? এটাকে বলা হয় স্ট্রব, ঠিক আছে? স্ট্রব, STROBE। এটা কি করে দেখেন, এটা একটা মজার কাজ আছে। This signal is used to convert the higher byte of the memory address generated by the DMA controller into the latches. আচ্ছা, আপনারা ল্যাচ পড়ছেন? ল্যাচ, না ম্যাম, ফ্লিপ ফ্লপ। ম্যাম ফ্লিপ ফ্লপটা আপনি শুরু থেকে একটু বুঝাই দিছিলেন। আচ্ছা, তো ল্যাচ আর ফ্লিপ ফ্লপের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? আপনারা ল্যাচ পড়বেন, ফ্লিপ ফ্লপও পড়বেন হয়তো বা হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সে। তো ফ্লিপ ফ্লপ আর ল্যাচের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম যে আমাদের ফ্লিপ ফ্লপটা একটা ক্লক দিয়ে চলে, ঠিক আছে? কিন্তু ল্যাচে কিন্তু কোনো ইয়ে নাই, আমাদের ক্লক নাই, ঠিক আছে?
তারপরে আরো একটা পার্থক্য হচ্ছে আমাদের ফ্লিপ ফ্লপটা হচ্ছে এজ ট্রিগার্ড। এজ আর আরেকটা হচ্ছে এই যে ল্যাচ যেটা বললাম সেটা লেভেল ট্রিগার্ড। অর্পণ রিফাত কিছু বলবেন? সব দেখতেছি কোনো কিছু মার্ক করার জন্য খুঁজতেছেন। অর্পণ কিছু বলবেন? না ম্যাম, না ম্যাম। আচ্ছা ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম ল্যাচের ক্ষেত্রে লেভেল ট্রিগার্ড। লেভেল বলতে কি বোঝায়? হায়ার অথবা লোয়ার লেভেল। আর এজ বলতে কি বোঝায়? আমি একটু ছবিটা কি দেখে আঁকে দেখাবো? তার একটা জিনিস দেখাই এটাই ভালো তাহলে হয়। হবে। ওকে, ইনসার্টের মধ্যে শেপ গেলাম, এই যে পাইছি একটা, দেখতে পাচ্ছেন? এটা একটা, আর একটা ছবি আঁকছি। ছোট হয়ে গেল নাকি খুব? অন্য কালার দিতে পারেন, কালার দিলেই দেখতে দেখা যাবে একটা। এখন দেখা যায়? জি ম্যাম। আর এটাও করে দিই সেরকম ভাবে। আমি যেটা প্রথম ছবিটা আঁকছি, আই মিন হচ্ছে এই যে এটা, ঠিক আছে? এই যে এটা যেটা আমি এখন সিলেক্ট করলাম, এটা দেখেন অপর পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, আবার নেগেটিভ থেকে পজিটিভও যাবে, মানে এটার অপোজিটটাও সম্ভব। এটাকে বলা হচ্ছে এজ ট্রিগার্ড, ঠিক আছে? আর যেটা হচ্ছে পাশাপাশি লিখলাম সেটা হচ্ছে লেভেল ট্রিগার্ড। মানে লেভেলের হচ্ছে দুইটা লেভেল আছে, একটা হায়ার একটা লোয়ার। আর এজ বলতে হাই টু লো, লো টু হাই, বুঝছেন? এখন অনেকে বলতে পারে ম্যাডাম জিনিসটা তো সেম, যে একটা হাই থেকে লো যাচ্ছে, লো থেকে হাই যাচ্ছে, কিন্তু একটা হচ্ছে এজ। এই যে এটাকে এজ বলতেছে, যে এই অংশটাকে বলছে এজ, ঠিক আছে? এটা দুই রকম হতে পারে, লো টু হাই হতে পারে, হাই টু লো হতে পারে, ঠিক আছে? যখন আমি বলবো ক্লকটা হচ্ছে পজিটিভ, তখন আপনাদের বুঝতে হবে লো টু হাই, মানে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে যাচ্ছে। আর যখন আমি বলবো ক্লকটা হচ্ছে নেগেটিভ, তখন বুঝতে হবে পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে। আর আমার এটা ল্যাচ হচ্ছে যে এরকম হয়, লেভেল ট্রিগার্ড হয়, হ্যাঁ, হয় পজিটিভ হয় নাহলে নেগেটিভ হয়, সেটা হচ্ছে ক্লক দেওয়া থাকে না, ঠিক আছে? সেটা একটা ইনেবল ইনপুট দেওয়া থাকে সেটার উপর ভিত্তি করে, কিন্তু ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমাদের ক্লক দেওয়া থাকে, ঠিক আছে? তো এই ল্যাচের কথা কেন এতবার বলতেছি, কারণ আমাদের এই স্টপটা পড়ানোর জন্য, ঠিক আছে? এডিএসটি এটা কি করে, আমাদের মেমোরির যে মেমোরি অ্যাড্রেসের যে হায়ার বিটটা বাইটটা আছে সেটা কিসে কনভার্ট করে? ল্যাচে কনভার্ট করে। মানে হায়ার বাইটে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে ল্যাচে মানে লেভেল ট্রিগার্ডে কনভার্ট করে এই ডিএমএ কন্ট্রোলারটা, ঠিক আছে? মানে হায়ার বাইটের যে সংখ্যাগুলো আছে সেটা নিশ্চয়ই আমাদের বাইনারিতে আছে, সেটাকে আমাদের ল্যাচে কনভার্ট করে। ল্যাচের আরো কিছু বৈশিষ্ট্য আছে। ল্যাচটা আসলে আপনার বিভিন্ন ল্যাচ যখন পড়বেন, এসআর ল্যাচ, তারপরে হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের জন্য একটা ল্যাচ আছে, ওগুলো পড়লে তখন আরো একটু ক্লিয়ার হবে। জাস্ট আপনারা এটুকু মনে রাখেন যে আমরা যে মেমোরি অ্যাড্রেস ইউজ করব তার হায়ার বাইট কে, ঠিক আছে? হায়ার বাইট কে আমাদের কনভার্ট করে ল্যাচে নিয়ে যায় হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, এই। আচ্ছা, তারপরে এইএন এটা হচ্ছে অ্যাড্রেস অথবা ডাটা বাস ইনেবল বা ডিসেবল, ঠিক আছে? মানে এটা কি করে, এই সিগন্যালটা যখন আমি দিব তখন ডিসেবল করবে অ্যাড্রেস বাস অথবা ডাটা বাস। কেন এটা ডিসেবল করবে আমি একটু দেখাই, 1 মিনিট আগে উপরে যাই। দেখেন এখানে এইএন আছে এক জায়গায়, কোথায় আছে দেখতে পাচ্ছেন? এইএন এটা তো আমাদের হচ্ছে মানে এইএনটা হচ্ছে আপনারা যদি এখন বলেন ম্যাডাম এটা তো ইনেবল বুঝাবে, ঠিক আছে? আমিও কিন্তু ইনেবল বলছি আগে প্রথমে, কিন্তু এটা ডিসেবল কেন বুঝাবে? কারণ আমাদের যখন মাস্টার মোড হবে তখনকার শুধু কাজ করবে, যখন আমাদের ইয়ে হবে স্লেভ মোড হবে তখন কিন্তু ডিসেবল করার জন্য অ্যাড্রেস বা ডাটাবাসটা কাজ করবে, ঠিক আছে? মানে আমাদের যখন আমাদের সিপিইউটা যখন আমাদের কি করবে, নিজের কন্ট্রোলটা ডাটাবাস বা অ্যাড্রেস বাস থেকে ছাড়ে দিবে, ঠিক আছে? যখন আমাদের ডিএমএ কন্ট্রোলারকে দিব তখন আমি এটা তো ডিসেবলই করতে হবে, যেহেতু এটা আমি ডিএমএ কন্ট্রোলারের ক্ষেত্রে পড়তেছি, এজন্য বলছে এটা ডিসেবল। মানে সিপিইউটা ডাটা বাস অথবা অ্যাড্রেস বাসের ওপর ক্ষমতাটা ছাড়ে দিচ্ছে, ক্ষমতাটা ছাড়ে দেওয়ার ফলে ডিএমএ কন্ট্রোলারটা তাদের উপরে ক্ষমতা পাচ্ছে, ঠিক আছে? মানে আমাদের তো ডিএমএ কন্ট্রোলারকে দিতে হবে এটার অ্যাক্সেস, তাই না? ডাটা বাস বা হচ্ছে অ্যাড্রেস বাসের, যদি না দেয় তাহলে আমরা কিভাবে ইয়ে করব, আমরা পার করতে তো পারবো না মেমোরিতে, তাই না? আমাদের যে ডাটাটা আছে সেটা ম্যাম মেমোরিতে পার এখানে করতে পারবো না। ডিসেবল কি সিপিইউর অ্যাড্রেসার, মানে সিপিইউ কন্ট্রোলটাকে ডিসেবল করে? হ্যাঁ, সিপিইউ এর ক্ষেত্রে ডিসেবল করতেছে, মানে সিপিইউটা নিজের থেকে নিজেকে মানে এটার উপর কন্ট্রোলটা ডিসেবল করে দিচ্ছে, যাতে করে ডিএমএ তে সে মানে কন্ট্রোলটা চলে যায়, ঠিক আছে? এই তারপরে আরেকটা বলছে টিসি, এটা হচ্ছে টার্মিনাল কাউন্ট।
which indicates the present DMA cycle to the present হচ্ছে peripheral devices, মানে আমরা এই টিসি কাউন্ট দেখে বুঝবো, যেটা আমরা যে প্রত্যেকটা লাইনের কাউন্ট যেটা আছে, ঠিক আছে, এই কাউন্টে সে কাউন্ট সেটা হচ্ছে কি করবে, প্রত্যেকটা ডিএমএ সাইকেলকে মানে ইন্ডিকেট করবে দ্য প্রেজেন্ট ডিএমএ সাইকেল, মানে যে সাইকেলটা চলছে ডিএমএ এর টু দ্য প্রেজেন্ট পেরিফেরাল ডিভাইসেস, মানে ওই সময় তৎক্ষণাৎ ওই সময় যে পেরিফেরাল ডিভাইসটা আমরা কানেক্টেড করব ডিএমএ কন্ট্রোলের সাথে, ঠিক আছে, ওই সময়ে সে দেখাবে যে হচ্ছে মানে এই পেরিফেরাল ডিভাইস বলতে হচ্ছে আইও ডিভাইস, ওখানে কি কি আছে, ঠিক আছে, মানে এটা কাউন্টটা বুঝাবে, মানে কতবার আর কাউন্ট করতে হবে আমাদের। যদি কাউন্ট 4 থাকে তাহলে আস্তে আস্তে 0 হবে, 4 থেকে আস্তে 3 2 1, এই সাইকেলটা বুঝাবে এই টিসি দিয়ে। টিসির ভ্যালু যখন হচ্ছে 4 থাকবে তখন চলবে, 3 থাকবে চলবে, 2 থাকবে চলবে, যখন পর্যন্ত না 0 হবে তখন চলতে থাকবে, 0 হইলে আর চলবে না, ঠিক আছে। তারপরে আর একটা আছে মার্ক, এটা আমি বলছিলাম যে 128টা সাইকেল হইলে একটা মার্ক সিম্বল দেখাবে, মানে বুঝাবে ডিএমএ সাইকেলটা 128 বার চলছে, ঠিক আছে, তখন একটা মার্ক সিম্বল আসবে, তখন আপনারা বুঝবেন যে 128 বার চলছে এটা, ঠিক আছে। আর ভিসিসি তো জানেনই কি, ভিসিসি হচ্ছে পাওয়ার সিগন্যাল, ঠিক আছে, যেটা অপারেশনের জন্য দরকার আমাদের, সেটা আর কিছু না। এই পর্যন্ত এটা শেষ, ঠিক আছে। এখন আমরা আবার হচ্ছে ওটাতে চলে যাব, দেখি কতটুকু পড়ানো যায়, কারণ পড়ানোর উপরে নির্ভর করবে আমি কতটুকু নৈবত্তিকে দিতে পারবো বা শর্ট কোশ্চেনে দিতে পারবো, ঠিক আছে। আচ্ছা না তো ম্যাম, এখন আপনারা একটু দয়া করে আমাকে মনে করে দিয়েন, হ্যাঁ, বারবার আমি ওই যে আপনাদেরকে তাড়াতাড়ি দেওয়ার জন্য মানে বেশি ইয়ে করি না, যেগুলো দরকার হয় না সেগুলো রেকর্ড করি না, বুঝছেন, একটু মনে করে দিয়েন রেকর্ডিং না হলে। ঠিক আছে ম্যাম। ওকে। অবশ্য আমার ছবিটা আঁকারও দরকার ছিল না। 1 মিনিট, আমি একটা জিনিস দেখাই, আর তো ওখানে আঁকা আছে। মারুফা যেটা বললো সেখান থেকে মনে পড়লো, আমার ছবিটা আঁকাই আছে, ঠিক আছে। এই যে এটা আপনারা এটা এই ছবিটাও ধরতে পারেন, ঠিক আছে, এই যে এই ছবিটা, যদিও আমি সিমেট্রিক আর অ্যাসিমেট্রিক পড়াইনি, বাট সব ক্ষেত্রেই একই, ঠিক আছে। এই যে এখানে যেরকম দিছে CPU1 CPU2 CPU3, আমি সেরকম ওই যে 4 কোণা 4 কোণা 3টা দাগ দিচ্ছিলাম, এখানে CPU লিখতাম, ঠিক আছে, আর এই যে এইখানে আমি লিখতাম মেমোরি, ঠিক আছে। তো আমি সিমেট্রিকটাই মানে লিখতাম আর কি, কারণ সিমেট্রিকটাই অ্যাকচুয়ালি বেশি ইউজ হয় অ্যাসিমেট্রিকটার চাইতে, ঠিক আছে। তো আপনারা এরকম দিয়েও মনে রাখতে পারেন আর এরকম দিয়েও মনে রাখতে পারেন। এখন আমি যেহেতু এটা পড়াইনি, জাস্ট হচ্ছে আমি মারুফার কোশ্চেনে আনসার দেওয়ার জন্য কিছুটা বলি, মানে আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে, যেটা এখন আমি বলবো বলবো হ্যালো। ম্যাম বলেন, এটা তো পরে রেকর্ডিং এ থাকবেই। ওকে, মানে হচ্ছে এই সিমেট্রিক মাল্টিপ্রসেসিং এর যেটা আমি ছবিটা আঁকতেছিলাম, আমি কিন্তু মানে এখন যেটা মানে কি বলবো মাল্টিপ্রসেসর বলতে যে ছবিটা আঁকতেছিলাম, যেটা দিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, সেটা এই যে সিমেট্রিক মাল্টিপ্রসেসিং, এই ছবিটাই দিচ্ছিলাম। শুধুমাত্র পার্থক্য কি ছিল, যে P1 P2 P3 না দিয়ে আমি এখানে জাস্ট মেমোরি লিখে দিতাম, ঠিক আছে। আর ছবিটা আমি এরকম করে আগে এইভাবে আঁকতাম, মানে কি বলবো, এটা দেওয়া আছে এই যে CP1 2 3 এভাবে হচ্ছে ভার্টিক্যালি দেওয়া আছে, আমি হরিজন্টাল দিতাম, আর এটা আমি তার নিচে দিতাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র P1 P2 P3 এটা বাদ দিয়ে মেমোরি লিখলেই আমি যে ছবিটা আঁকতাম সেই ছবিটা হয়, ঠিক আছে। তো এখন আপনারা লেখেন, মানে লিখতেও পারেন বা শুনে রাখতে পারেন। আমি বলি, দা মাল্টি প্রসেসিং OS মানে অপারেটিং সিস্টেম মোর দেন ওয়ান, বলবো কেউ কি একটু লিখছেন? আস্তে আস্তে বলেন। জি ম্যাম। আচ্ছা, ইন মাল্টি প্রসেসিং অপারেটিং সিস্টেম মোর দেন ওয়ান process more than one process can run জি তারপর on different CPU at the same time. তারপরে কমা দিয়ে লেখেন, so there is real parallel execution of process. একটু বলেন। আচ্ছা, in multi processing operating system more than
more than one process can run on different CPU at the same time. তারপরে লেখেন so there is real parallel execution of process. লিখছেন সবাই নাকি আরেকবার বলবো? জি ম্যাম, দেখছি। ওকে, তারপর আরেকটা পয়েন্ট লেখেন, বলবো? জি বলেন। আচ্ছা, এখন লেখেন 2 or more CPU within a single computer in close communication sharing the system bus, memory and other IO devices. এগুলো কিন্তু সবগুলো মাল্টি প্রসেসিং এর ক্ষেত্রে একটা পয়েন্ট বলতেছি আমি, ঠিক আছে? এগুলো মনে রাখতে হবে যে কি বলছি আমি এখানে, দুইটার থেকে দুই অথবা ততোধিক সিপিইউ কোথায় ইউজ হয়, একটা সিঙ্গেল কম্পিউটারে ক্লোজ কমিউনিকেশন কার সাথে হয়, মানে কি বলে সবগুলো কার সাথে, মানে কে কে শেয়ার করে কমিউনিকেশন বা কার কার মধ্যে কমিউনিকেশন থাকে, সেটা থাকে হচ্ছে সিস্টেম বাস, তারপরে মেমোরি এবং আইও ডিভাইসের মধ্যে, ঠিক আছে? এই মোর দ্যান 2 সিপিইউ এর কানেকশন থাকে বাস, তারপরে হচ্ছে আইও ডিভাইস এবং মেমোরির মধ্যে। তারপর এটা বলবো, এটা গেল 1 নম্বর মানে 2 নম্বর পয়েন্ট, ঠিক আছে? 3 নম্বর পয়েন্ট বলবো? জি বলেন। বলেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট প্রসেস মে রান at different CPU. 3 parallel execution. Sorry, 3 না, true parallel execution. 3 বলছি কেন? হইছে? ম্যাম এট ডিফারেন্ট সিপিইউ তারপর At different CPU, তারপর true parallel কমা দিয়ে true parallel execution. এটা লেখা হয়েছে? জি। আচ্ছা, এটা লেখা হইলে এখন লেখেন characteristics or features of multiprocessor. 2-3টা পয়েন্ট বা 4টা পয়েন্ট বলি, বলবো? আচ্ছা, বলবো না লিখে দিব বলেন তো, পরে আবার আপনারা বলেন না ম্যাডাম আমি শুনতে পাই নাই। আপনারা বললে আমি হচ্ছে পিডিএফ এ লিখে দিচ্ছি। পিডিএফ লিখে দিলে সেটা ভালো হয়। জি ম্যাম। আমি লিখে দিচ্ছি। আপনাদের অবশ্য 2-3টা পয়েন্ট আমি দিয়েই দিছি, আর 2-1টা দিতে হবে, তো লিখে দিচ্ছি আমি, দেখেন। আমি লিখছি শুধু তা না, আপনারাও লেখেন, ঠিক আছে? এটা লিখছি আমি। আচ্ছা, 1 নম্বরটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার্স, ঠিক আছে, অফ মাল্টিপ্রসেসর। ইট কনসিস্টস অফ এগুলো আমি কিন্তু আপনাদের কুইজের জন্য লিখে দিচ্ছি, প্লাস হচ্ছে পরীক্ষার জন্য, ঠিক আছে? যে কোনো কিছু আসতে পারে। আর এখানে 1 নম্বর দিয়ে দিই, এটা গেল 1, ওকে। তারপরে 2 নম্বরটা লিখছি, processors share the same memory and input output facilities.
ঠিক আছে, মানে আমাদের তো সব প্রসেসর গুলোই যে 2 এর অধিক যতগুলাই আছে সবগুলোই কিন্তু সেম মেমোরি এবং আইও ফ্যাসিলিটি কি করে, শেয়ার করে। ঠিক আছে, 3 নম্বরটা হচ্ছে প্রসেসরস আর কানেক্টেড বাই আ বাস। আমাদের 3 রকমের বাস আছে, কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডাটা বাস। আবারও মনে করাই দিচ্ছি, অর আদার ইন্টারনাল কানেকশন স্কিম। লিখতেছেন আপনারা, লেখেন লেখেন, সবাই লেখেন, যদিও থাকবে রেকর্ডিং এ, তাও একটু লিখে নেন। such that memory across them is the same for each processor. ছোট লাগতেছে নাকি? আরো বড় করে লিখবো কিনা বলেন তো, তাহলে একটু বড় করে দিব ফন্ট। সমস্যা নেই, সমস্যা নেই। ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাও একটু বড় করে দিই। আচ্ছা, এই তারপর আরেকটা পয়েন্ট আছে লাস্ট, অল প্রসেসরস লিখছি share access to IO devices। এই চারটা লিখলেই হবে, আর আগে যে দুটো পয়েন্ট বল সেটাতে মিলাও দিতে পারেন। ঠিক আছে, আর একটা পয়েন্ট এটা লেখার দরকার নাই, অল প্রসেসর ক্যান পারফর্ম দ্য সেম ফাংশন। এটা আচ্ছা লিখে দিই, একই তো, কাছাকাছি। যদিও ঘুরে ফিরে সবই একই কথা বলতেছে, কিন্তু তাও এই কথাগুলো একটু মানে আমি ভাইবার জন্য ধরতে পারি, অথবা হচ্ছে ইয়ের জন্য দিতে পারি কিন্তু। ঠিক আছে, কুইজের জন্য। এই তো এই কয়টাই। ঠিক আছে, সবাই দেখছেন? এটা তাহলে আমি এখন স্টপ করে আরেকটা ওপেন করছি।